So, what do you understand by compare and contrast? You've never heard of this word? Compare কখনো শুনেন নাই? Compare তুলনা করা, right? আর contrast? প্রথম দেখাতে যে একটা ভিউ পাওয়া। আচ্ছা, ওকে, দ্যাটস গ্রেট। প্রথম দেখাতে একটা ভিউ, ইটস লাইক এ পার্সপেক্টিভ, আপনি যেটা মিন করছেন, তাই না? বা ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশন। অর্থটা দেখা যায় আমি ফার্স্টে কারোর সাথে মিলে প্রথম কন্ট্রাস্টে কি হলো, এভাবেও তো ইউজ করা যায়। নো, আই ডোন্ট থিঙ্ক সো। আপনি যেটা মিন করছেন সেটা হচ্ছে ফার্স্ট মিটিংয়ে আপনার ইমপ্রেশনটা কেমন হলো, এটাকে বলে ইমপ্রেশন। হ্যাঁ, যে লাইক ফার্স্ট ক্লাসে একজনকে দেখে মনে হলো যে টিচারকে দেখে একটা ইমপ্রেশন হয় না, যে টিচারটা ভালো না খারাপ, সো সামথিং লাইক দ্যাট। সো দিস ইজ ইমপ্রেশন। আর আমি যেটা বলছি কন্ট্রাস্ট, দ্যাট ইজ অ্যাকচুয়ালি অপোজিট, যেটা বিপরীত, ঠিক আছে? কম্পেয়ার মানে তুলনা করা। কম্পেয়ারিং ইজ অ্যাকচুয়ালি সামথিং লাইক সিমিলারিটি বের করা, ঠিক আছে? একজনের সাথে আরেকজনের কম্পেয়ার করা। যে আমরা জেনারেলি আমাদের দেশে যখন কম্পেয়ার ওয়ার্ডটা ইউজ করি, তখন সাধারণত আমরা একজনের সাথে আরেকজন কম্পেয়ার করতে গেলে আমরা আসলে উইকনেসগুলো বেশি আইডেন্টিফাই করি, দুর্বলতাগুলো ফাইন্ড আউট করি, যে তুমি পাচ্ছ ও পাচ্ছে না, সামথিং লাইক দ্যাট। কিন্তু ওইটা অ্যাকচুয়ালি ইন আ সেন্স সিমিলারিটির মধ্যেই পড়ে। যেমন আমি একজন স্টুডেন্ট, তুমি একজন স্টুডেন্ট, সো স্টুডেন্টদের মধ্যে অনেক সময় কম্পেয়ার করি না আমরা, যে এই স্টুডেন্ট ভালো, এই স্টুডেন্ট খারাপ, সামথিং লাইক দ্যাট। বাট কন্ট্রাস্টটা কীরকম, যে আমি যদি জেনারেলি আমাদের দেশের বা আমাদের এরকম বলে যে তুই তো গাধা, হ্যাঁ, এভাবে অনেক সময় বকা দেয়, গাধা গরু টাইপের, সো এটা হচ্ছে কন্ট্রাস্ট। কারণ আমার সাথে আরেকজন মানুষের কম্পেয়ার করতে পারে, দ্যাট ইজ সিমিলারিটি, কারণ দুজনই মানুষ। কিন্তু আমার সাথে একজন অ্যানিমেলের যখন কম্পেয়ার করবে, দ্যাট উড নট বি কম্পেয়ার, দ্যাট উড বি কন্ট্রাস্ট। মানে একজন বিপরীত ধর্মী কোনো একটা এন্টাইটির সাথে আমাকে ডিফারেন্সটা দেখাচ্ছে বা আমাকে একটা তুলনা করছে। দুটোর ক্ষেত্রে তুলনা করা হয়। হ্যাঁ, ম্যান টু ম্যান ডিফারেন্স মানে কি, আমি একজন মেয়ে, তুমি একজন মেয়ে, সো দুজনের মধ্যেও কিন্তু কিছু কম্পেয়ার করা যায়। কিন্তু আমার সাথে আবার যখন একটা ছেলের কম্পেয়ার করবে, তখন কিছুটা কন্ট্রাস্ট আসে, সব দিক থেকে আমাদের অনেক ডিফারেন্স আছে। আবার যদি বলি মানুষ হিসেবে যদি ধরি, আমরা সবাই মানুষ, সো আমি যদি মানুষকে আমি কোনো অ্যানিমেলের সাথে ডিফারেন্স বের করতে চাই, দ্যাট উড বি কন্ট্রাস্ট, কারণ তারা একই জনরার না, তাই না? ঠিক আছে, ওকে। সো আমরা এসে রাইটিংয়ের ক্ষেত্রে কম্পেয়ার কন্ট্রাস্ট টাইপের এসে যেটা রাইটিং করব, সেটা আসলে কীরকম, আমরা দেখা যাবে যে একটা টপিক দিব, সেই টপিকের আসলে আপনি সিমিলারিটিস এবং ডিফারেন্সেস বের করবেন। সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, ফর এক্সাম্পল, লিভিং ইন অ্যান অ্যাপার্টমেন্ট অ্যান্ড লিভিং ইন আ ভিলেজ হাউস, এটা কম্পেয়ার কন্ট্রাস্ট করতে পারেন। যে নিজের অ্যাপার্টমেন্টে থাকা আর নিজের একদম সেই রকম বিল্ডিংয়ের মতো বা বাড়িতে থাকা, সেটার মধ্যে পার্থক্যটা কী? নিশ্চয়ই কিছু সিমিলারিটিসও আছে, কিছু ডিফারেন্সও আছে। আপনারা কি কিছুটা ধরতে পেরেছেন আমি কি ডিফারেন্সের কথা বলছি? আরেকটা বলতে পারি, যদি খুব বেসিক একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে সিটি লাইফ ভার্সেস ভিলেজ লাইফ, গ্রাম্য জীবনের সাথে শহরের জীবন। আমি কিন্তু চাইলে এখানে কিছু সিমিলারিটিসও বের করতে পারি, কিছু ডিফারেন্সও বের করতে পারি, ঠিক আছে? কম্পেয়ার কন্ট্রাস্ট দুটোই করছি আমি, ঠিক আছে? লাইফটা তো সেম দুই জায়গায়, কিন্তু কোনো জায়গায় হয়তো আমি একটু বেশি সুবিধা পাচ্ছি, কোনো জায়গায় একটু কম সুবিধা পাচ্ছি। আবার কিছু আছে টাইপের, মানে সুবিধা অসুবিধা বোথ আছে, মানে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস দুটোই আমি পয়েন্ট আউট করতে পারি। সো দিস ইজ অ্যাকচুয়ালি কম্পেয়ার কন্ট্রাস্ট এসে। সো কম্পেয়ার কন্ট্রাস্ট এসে কিছু স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা আমি দেখাবো যে কীভাবে লিখতে হয়। আর আমরা যখন প্যারাগ্রাফ রাইটিং করিয়েছি ফার্স্ট ক্লাসে, প্রথম দুটো ক্লাসেই তো প্যারাগ্রাফ রাইটিং নিয়ে কাজ করেছিলাম। সেখানে কী ছিল, যে ইউ নিড টু মেনটেন ওয়ান প্যারা ফর দি প্যারাগ্রাফ। You have to write the introduction part, body part and conclusion. But for the essay, you need to be a little bit broader. Broader বলতে একটু ব্রড করতে হবে আপনার এসেটা, কারণ প্যারাগ্রাফে সাধারণত লিমিট থাকে, ওয়ার্ড লিমিট থাকে 150 ওয়ার্ডস, মানে 150 মতো। আর এসে রাইটিংয়ে মোস্ট অফ দ্য টাইম 250 থাকে, 250। ওকে, সো এই 250 ওয়ার্ডসের যে লিমিটেশন, সেই লিমিটেশনের মধ্যে আপনি চাইলেই অনেক কিছু পয়েন্ট আউট করতে পারবেন না, অনেক কিছু কভার করতে পারবেন না।
কিন্তু আপনার ওই যে ব্রেন স্টর্মিংয়ের কথা বলেছিলাম যে একটু ব্রেন স্টর্মিং করে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দি মেইন 3 পয়েন্টস অ্যান্ড দেন ফোকাস অন দ্যাট। হতে পারে আপনি অ্যাডভান্টেজেস দুটো দিলেন, একটা ডিসঅ্যাডভান্টেজ দিলেন, অথবা দুটো অ্যাডভান্টেজ দুটো ডিসঅ্যাডভান্টেজ দিয়ে সামহাও একটা টাই করে লাস্টে কনক্লুশনে ইউ ক্যান মেক সাম পয়েন্ট লাইক মেক ইউর ওন অপিনিয়ন। আপনি আপনার নিজের অপিনিয়নটা শেয়ার করতে পারেন। যেমন একটু আগে আমি বলছিলাম যে সিটি লাইফ ভার্সেস ভিলেজ লাইফ, আপনি দুটোরই সুবিধা অসুবিধা লিখেন থ্রু আউট ইউর বডি পার্ট। কনক্লুশনে গিয়ে আপনি হয়তো বা আপনার কাছে যদি মনে হয় যে ভিলেজ লাইফ ইজ বেটার দ্যান সিটি লাইফ, দেন ইউ ক্যান এক্সপ্রেস ইউর অপিনিয়ন ইন দ্য লাস্ট সেগমেন্ট অফ দি এসে। সো এসে রাইটিংটা আমরা সাধারণত প্যারাগ্রাফ রাইটিং ঠিক যেরকম ঠিক সিমিলারলি আমরা এসে রাইটিংটাও করবো, বাট দ্য ডিফারেন্স ইজ ওয়ার্ড লিমিট ডিফারেন্স and also the way you are organizing. And there would be like 3 to 4 paragraph কিন্তু 1 প্যারাতে সব শেষ করতে হয়, বাট এসেতে ইউ ক্যান হ্যাভ মোর দ্যান 3 প্যারাস, মানে বেসিক্যালি 5টা হয় 5। ইয়া দিস ওয়ান ফার্স্ট থেকে স্টার্ট করেন। এটা কি ফার্স্ট না? এটা হচ্ছে বইয়ের মতো 2টা পেজ করে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে আমি মুভ করব? একটা চেঞ্জ ফরওয়ার্ড করব। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। পরে একদিন লাস্ট টাইমে আপনাকে আবার ডাকবো, মানে এটা প্রেজেন্টেশন হচ্ছে কয়টা থেকে? 5টা পর্যন্ত। 5টা দিকে এসে, আর যদি না থাকে ওরাই হেল্প করো, সমস্যা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো let's look into the main material, that is water compare and contrast essays. Can you read it? Yes, ma'am. Is it clear? I don't know how to zoom in, but if you know how to zoom in, you can do it. Okay, so to compare is to examine how things are similar, while to contrast is to see how they differ. মানে একটা হচ্ছে similarities আর একটা হচ্ছে differences, মিল আর অমিল in Bangla, if I want to specify. A compare and contrast essay therefore looks at the similarities of 2 or more objects and the differences. This essay type is common at university, where lecturers frequently test your understanding by asking you to compare and contrast 2 theories, 2 methods, 2 historical periods, 2 characters in a novel, etc. Sometimes the whole essay will compare and contrast, though sometimes the comparison or contrast may be only part of the essay. It is also possible, especially for short exam essays, that only the similarities or the differences, not both, will be discussed. So see the examples. Will একটা example আছে 1, compare and contrast Newton's ideas of gravity with those proposed by Einstein. মানে নিউটনের যে গ্র্যাভিটি থিওরি আর আইনস্টাইনের যে গ্র্যাভিটি থিওরি, দুটোর মধ্যে আপনি কম্পেয়ার কন্ট্রাস্ট, মানে আপনার সিমিলারিটি আর ডিফারেন্স দুটোই আলোচনা করতে হবে। সেকেন্ড ওয়ান ইজ এক্সামিন হাউ দ্য ইকোনমিস অফ স্পেন অ্যান্ড চায়না আর সিমিলার। চায়না এবং স্পেনের যে ইকোনমি, তাদের যে অর্থনৈতিক অবস্থা, এটার মধ্যে কতটুকু সিমিলারিটি আছে। তার মানে আপনার এখানে শুধু কম্পেয়ার এসে হচ্ছে, দিস ওয়ান ইজ অনলি কম্পেয়ার অনলি এসে। You don't have to specify the contrast or differences. Okay. Last one, explain the differences between Shen Empire and Mughal Empire. মানে হচ্ছে সেন এম্পায়ার, মানে সেন সাম্রাজ্য আর মুঘল সাম্রাজ্যের মধ্যে পুরো পার্থক্যটা কী ছিল, মানে টোটাল অমিলটা কী, ডিফারেন্সটা কী ছিল। তার মানে কি আপনার ফোকাস কিন্তু আপনার প্রশ্ন দেখেই বুঝতে পারবেন যে আপনার ফোকাসটা কোথায় দিতে হবে। সেকেন্ড নম্বরে আপনার ফোকাস দিতে হবে জাস্ট সিমিলারিটি, চেইন অ্যান্ড স্পেনের ইকোনমিটা, অর্থনীতি কী কী মিল আছে, অমিলটা না। লাস্ট ওয়ানটা হচ্ছে সেন সাম্রাজ্য আর মুঘল সাম্রাজ্যের মধ্যে কী কী পার্থক্য আছে। হ্যাঁ, সো আপনার ডিফারেন্সেস। অ্যান্ড ফার্স্ট ওয়ান হচ্ছে বোথ সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, আইনস্টাইনের থিওরি অফ গ্র্যাভিটি অ্যান্ড নিউটনের থিওরি অফ গ্র্যাভিটি, দুটোর মধ্যে আপনার কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করতে হবে। তার মানে আপনার কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন জায়গায় কোন ক্ষেত্রে ফোকাসটা দিবেন। ঠিক আছে, তো এখানে তারা বলেছে যে জেনারেলি শর্ট এসে এক্সাম্পল, মানে আমাদের যে পরীক্ষা হয়, পরীক্ষায় তো আমরা অনেক বড় যদি দিই তাহলে তখন আপনাকে ওয়ার্ড লিমিট দিতে হবে মিনিমাম 500 আপ, 500 ওয়ার্ডের উপরে। সো এটা লেখার মতো সময়ও নাই, সেটার জন্য আপনার একটু রিসার্চও করতে হয়, কিন্তু আইডিয়া জানতে হয়। কিন্তু 250 ওয়ার্ডসে কী হয় যে আপনি জেনারেল কিছু কথা লিখলে বা এক্সাম্পল দিলে হয়ে যায়। যেমন সিটি লাইফ ভার্সেস ভিলেজ লাইফ, ইউ ডোন্ট হ্যাভ টু রিসার্চ ফর এক্সটেন্সিভলি।
ফর দ্যাট পার্টিকুলার টপিক। কিন্তু আমি যদি এখন আইনস্টাইন আর নিউটনের গ্র্যাভিটি থিওরির একটা কম্পেয়ার কন্ট্রাস্ট এসে দিই, আপনার কিন্তু এটা নিয়ে একটু স্টাডি করতে হবে। ইউ নিড টু ফাইন্ড আউট সাম স্পেসিফিক অ্যান্ড ভ্যালিড ইনফরমেশন, তাই না? আপনি যাতা তো একটা নিউটনের গ্র্যাভিটি থিওরি তো আপনি যা খুশি তাই লিখতে পারবেন না। ইউ নিড টু গিভ আ প্রপার এভিডেন্স অর ফ্রম অথেন্টিক সোর্সেস, ঠিক আছে? সো দিস ইজ দ্য ডিফারেন্স। সো কম্পেয়ার কন্ট্রাস্ট এসেতে যখন অনেক সময় আপনাদের টিচাররা রিপোর্ট রাইটিং করতে দিতে পারে যে আমরা হয়তো ল্যাবে হয়তো দুটো কাজ করিয়েছি, সো এটার একটা কম্পেয়ার কন্ট্রাস্ট রিপোর্ট লিখে ফেলো, হ্যাঁ, ডিফারেন্সেস সিমিলারিটিস। সেটার জন্য তোমার সময় লাগছে, ইউ আর গোয়িং টু ল্যাব, ইউ আর এক্সপেরিমেন্টিং অল দিস থিংস, ইউ আর ফাইন্ডিং আউট দিস সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, দেন ইউ আর অ্যাকচুয়ালি রাইটিং দ্য হোল রিপোর্ট। সো সেই রিপোর্টে আপনার কম্পেয়ার কন্ট্রাস্ট থাকতে পারে, সেখানে আপনার নিজস্ব যে ফাইন্ডিংস বা যে রেজাল্ট সেটা থাকতে পারে, ওই রিপোর্টের মধ্যে আপনার আরও অনেক ধরনের ইনফরমেশন ইনক্লুড করতে হতে পারে। বাট যখন আমি শুধু কম্পেয়ার কন্ট্রাস্ট এসে লিখছি 250 ওয়ার্ডসে, তখন শুধু আপনার ফোকাস থাকবে either compare contrast or both compare contrast. Okay, so how to write compare contrast type of essay? In compare and contrast type of essay, examiners want you to discuss the points of comparing and contrasting the two things. That means similarities and differences between the two. So therefore it is important that you find out relevant points of similarities and differences of the two mentioned things after reading the question for writing. So let's look at an example. আমরা এই এক্সাম্পলটা পড়ব, মানে এসেটা পড়ব। আপনারা কি করছেন বেসিক্যালি? Okay, so some people want to live in a house while others prefer living in an apartment. কিছু মানুষ ঘরে মানে নিজের যে হাউস সেখানে বসবাস করতে পছন্দ করে, কিছু মানুষ অ্যাপার্টমেন্টে বসবাস করতে পছন্দ করে। ডাজ লিভিং ইন আ হাউস ব্রিং মোর অ্যাডভান্টেজেস দ্যান লিভিং ইন অ্যান অ্যাপার্টমেন্ট? সো উইথ দিস টাইপ অফ এসে ফর রাইটিং ইউ হ্যাভ 2 points টু বি ডিসকাসড অ্যাজ ফলোজ। থ্যাংক ইউ। সো কী করতে হবে, আপনার এই ধরনের একটা টপিক যদি আসে তখন আপনার কী কী বিষয় ডিসকাস করতে হবে? ফার্স্ট, you have to mention benefits of living in a house or apartment. মানে আপনার হাউসে এবং অ্যাপার্টমেন্টে বসবাস করার দুটা, একটা হচ্ছে বেনিফিটস, একটা হচ্ছে ইস্যুস অফ লিভিং ইন অ্যান হাউস অ্যান্ড অ্যাপার্টমেন্ট। ইস্যুস মানে হচ্ছে প্রবলেমস, হ্যাঁ, ঘরে থাকার প্রবলেম আর অ্যাপার্টমেন্টে থাকার প্রবলেম, এগুলো নিয়ে ডিসকাস করতে হবে। লাস্ট হচ্ছে ইউ মাস্ট ডিসকাস বোথ অফ দ্যাম বাই গিভিং রিজনস অ্যান্ড সাপোর্ট দ্যাম উইথ এক্সাম্পলস, অ্যান্ড এট দ্য এন্ড mention which of the two is better. মানে একদম কনক্লুশন পার্টে you have to mention that which of the two is better and why. If you do not discuss any of the above 2 points in the essay, you will lose marks. So in this type of essay you must explain both the points, মানে similarities and differences both আপনার ডিসকাস করতে হবে। So how to structure writing answer? The essay can be structured mainly in 4 paragraphs as follows. এই যে প্যারাগ্রাফের এই স্ট্রাকচারটা তারা দেখিয়ে দিয়েছে। So look at the structure. Paragraph 1 এ আপনি নর্মাল যেটা introduction, so which will restate the actually full essay. ওই introduction-এ readers will understand what you are going to focus on. ঠিক আছে, আপনার ইন্ট্রোডাকশানে আপনার যে থিসিস স্টেটমেন্ট সেটা নিয়ে আপনার এমনভাবে লিখতে হবে যে ওইটা পড়ে আমি বুঝতে পারবো যে দিস রাইটার ইজ অ্যাকচুয়ালি ফোকাসড অন বোথ সাইডস অফ লিভিং ইন হাউস অ্যান্ড অ্যাপার্টমেন্ট। ওকে, so you are going to discuss the similarities and differences in the whole in the body part. Paragraph 2, that is body part shuru holo. This is the starting of the body part. First one e apni paragraph second parate apni likhchen benefits of living in a house or apartment. Paragraph 3 te likhchen issues of living in a house or apartment, and paragraph 4 e conclusion. Further structuring of the paragraphs can be done as follows. আরও অন্য ধরনেরও স্ট্রাকচার করা যায়, এটাকে আরেকটু স্পেসিফাই করে দিয়েছে। কীরকম? প্যারাগ্রাফ 1 যখন ইন্ট্রোডাকশন আমি লিখবো সেখানে সেন্টেন্স 1 মানে ফার্স্ট সেন্টেন্সটা লিখতে পারি এই যে কোয়েশ্চেনটা সাম পিপল ওয়ান্ট টু লিভ ইন আ হাউস, এটাকে আমি চাইলে একটু প্যারাফ্রেজ করতে পারি। প্যারাফ্রেজ মানে বুঝেন তো? প্যারাফ্রেজ বুঝেন না? প্যারাফ্রেজ মানে হচ্ছে আমি যা বলছি সেটা আপনিও বলবেন কিন্তু আপনার ভাষায়, ঘুরায় পেঁচায় না, মিনিং চেঞ্জ করা যাবে না, ইউ ক্যান নট চেঞ্জ দ্য মিনিং। আপনি হ্যাঁ আমিও যেটা বলছি সেটাও আপনি এখানে দাঁড়িয়ে এসে বলতে পারছেন, কিন্তু আপনার যে চয়েস অফ ওয়ার্ডস, আপনার যে সেন্টেন্স স্ট্রাকচার দ্যাট মাইট বি ডিফারেন্ট। ঠিক আছে, সো দিস ইজ কল্ড প্যারাফ্রেজিং। ওকে,
অ্যান্ড সেন্টেন্স 2 দ্যাট ইজ আউটলাইন দ্য সেন্টেন্স। আউটলাইন দ্য সেন্টেন্স মানে হচ্ছে আপনি পুরো এসেতে যেটা ফোকাস করবেন সেটা একটা থ্রি স্টেটমেন্ট করে লেখা, যে দিস ইজ গোয়িং টু বি ডিসকাস সামথিং লাইক দ্যাট। ওকে, প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 1, মানে আমাদের বডি স্টার্ট হচ্ছে এসে অ্যাপার্টমেন্ট থেকে। আমি প্রথমে অ্যাপার্টমেন্টের কী লিখবো, ফার্স্ট সেন্টেন্সে লিখবো আমি অ্যাপার্টমেন্টের হুইচ পার্টিকুলার বেনিফিট আই এম গেটিং ফ্রম দ্য অ্যাপার্টমেন্ট, দ্যাট এক্সপ্লেন হাউ ইট ব্রিংস দিস বেনিফিট। আমি বললাম যে আমার অ্যাপার্টমেন্টে থাকলে আমি অনেক ফ্যাসিলিটি পাই, এটা আমার ফার্স্ট বেনিফিট। সেকেন্ডে আমার বলতে হবে যে কী ধরনের ফ্যাসিলিটিস, আই হ্যাভ টু এক্সপ্লেইন ইট। হ্যাঁ, শুধু বললেই তো হয় না, ফ্যাসিলিটিস কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায় অ্যাপার্টমেন্টে বা যারা হাউজিং কমপ্লেক্সে থাকে। আর সেন্টেন্স 4-এ আমি একটা এক্সাম্পল, সেন্টেন্স 3 হবে ইটস কারেক্ট, দ্যাট উড বি কারেকশন। আচ্ছা, সেন্টেন্স 4 হচ্ছে রাইট অ্যান এক্সাম্পল, মানে আমি এক্সাম্পল লিখছি। সেন্টেন্স 2 আর 3 ধরে নাও তোমার দুটো সেন্টেন্স লেগে যাচ্ছে যে বেনিফিটটা কী কী, মানে কীভাবে এই বেনিফিটসটা হচ্ছে, লাস্টে আপনি একটা এক্সাম্পল দিচ্ছেন। For example, I am getting, what can I say, like community service. আমাদের অনেক সময় দেখা যায় না অ্যাপার্টমেন্টে, সব অ্যাপার্টমেন্ট ধরে একটা কমিউনিটি সার্ভিস থাকে, পার ইয়ার একটা কমিউনিটি সার্ভিস করে, বা যে প্রোগ্রাম হোল্ড করা যায় ইজিলি, আপনার কোনো পার্টি সেন্টার বুক করতে হয় না, ওখানেই মানে প্রোগ্রাম, ফর এক্সাম্পল এটা আমার কাছে মনে হচ্ছে একটা বেনিফিট। হ্যাঁ, হয়তো আমার অন্য জায়গায় একটা পার্টি সেন্টার বুক করতে গেলে আমার অনেক টাকা লাগবে, কিন্তু আমার ওই কমিউনিটি সার্ভিসের কারণে আমার একটা বেনিফিটস আছে। তো আপনি যে কোনো একটা বেনিফিট আপনি এখানে স্পেসিফাই করছেন। থার্ড যে প্যারা, দ্যাট ইজ বডি প্যারাগ্রাফ 2, হাউস। আপনার হাউসের ক্ষেত্রে ওরা বলছে যে আপনি স্টেট দ্য ইস্যু। এখন এই নিজের ঘরে বসবাস করলে আপনি চাইলে ওই পয়েন্টের সাথে একটা ডিফারেন্স করতে পারেন। আমার বেনিফিটটা কী ছিল, যে আমি কমিউনিটি সার্ভিস পাচ্ছি, কিন্তু নিজের ঘরে যখন নিজের বিল্ডিংয়ে থাকবো তখন আমি এই সার্ভিসটা পাবো না, আই হ্যাভ টু অ্যাফোর্ড ইট, আমাকে কেউ এই সার্ভিসটা দিবে না। বা আবার অনেক সময় দেখা যায় অ্যাপার্টমেন্টে আরেকটা বেনিফিট দেওয়া যায়, আমার অ্যাপার্টমেন্টে যে কোনো ধরনের মেনটেন্যান্স প্রবলেম হলে ওখানে কিন্তু একজন থাকে, মানে অ্যাপয়েন্টেড, যে ইলেকট্রিশিয়ান থাকে, মানে অ্যাপয়েন্টেড ইলেকট্রিশিয়ান থাকে, অ্যাপয়েন্টেড মেনটেন্যান্স ওয়ার্কার থাকে, জাস্ট কল দিলে চলে আসে। কিন্তু নিজের বিল্ডিং থাকলে তো সব আমার নিজেরই ডেকে বিভিন্ন জায়গার সোর্স থেকে এনে করতে হয়। সো দিস ইজ দ্য ইস্যু, যেটা আমি বডি প্যারাগ্রাফ 2-তে স্টেট করতে পারি। যেটা আমি অ্যাপার্টমেন্টে পাচ্ছি সেটা আমি হাউসে লিভিংয়ের ক্ষেত্রে পাচ্ছি না। এক্সপ্লেন হাউ ইট লিডস টু দ্য ইস্যু, কীভাবে এই ইস্যুটা হয় এটাও একটু এক্সপ্লেন করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ অ্যান এক্সাম্পল। লাস্ট যে প্যারাগ্রাফ 4, দ্যাট ইজ কনক্লুশন, summary of the main point to conclude which is better and why 4 paragraphs is sufficient to explain your point of view. এখন আমি মানে জেনারেলি এটা অনেকে বলে যে হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম ইউ গাইজ অলসো মি অ্যাজ ওয়েল, মানে আমরা লাস্টে কি হয়, ওকে দিস ইজ দ্য এন্ড, we do not restate, we do not মানে explain further, or we do not want to make our point very clear. হ্যাঁ, আমি যে বডিতে 3টা করে প্যারা লিখলাম, 3টা পয়েন্ট আমি রেজ করলাম, সেটা যে কেন সাফিসিয়েন্ট বা কেন এটা আসলেই একটা এসে দাঁড় করাচ্ছে, এটার কোনো আমি ভ্যালিডিটি দিতে পারছি না, বা ভ্যালিডেশন যেটাকে আমরা বলি, ভ্যালিডেশন দিতে পারছি না। আমি লাস্টে শুধু হ্যাঁ ওকে দিজ আর দি পয়েন্টস হুইচ ইজ ওয়াই লিভিং ইন হাউস ইজ বেটার অর লিভিং ইন অ্যাপার্টমেন্ট ইজ বেটার, এইটুকুই। কিন্তু আপনি চাইলে এখানে আরেকটু এক্সপ্লেন করতে পারেন, আরেকটু রিস্টেটমেন্ট করতে পারেন, একটু প্যারাফ্রেজ করতে পারেন মেইন পয়েন্টগুলো একসাথে করে আপনি আপনার পয়েন্ট অফ ভিউটা যে কারেক্ট বা পয়েন্ট অফ ভিউর সাথে কেউ আর্গিউ করতে পারবে না, সেটা আপনি একটু মেকশিওর করতে পারবেন। ঠিক আছে, ওকে। সো you are comfortable with, but this structure is approved by the, হ্যাঁ এখন কথা হচ্ছে স্ট্রাকচারটা অনেকে আছে যে না ম্যাম আমি বেনিফিটস দিব না, আমি ইস্যুটা আগে ডিসকাস করবো, বেনিফিটসটা আমি পরে ডিসকাস করবো। সো ইটস টোটালি আপ টু ইউ, বাট you have to make sure that all those points should be connected logically. হ্যাঁ, আপনি হয়তো বলে ফর এক্সাম্পল আপনি লিখছেন যে আমার মেনটেন্যান্স প্রবলেম হয় হাউসে, অ্যাপার্টমেন্টে আমি অনেক স্পেস পাই অনেক কিছু করার, সামথিং লাইক দ্যাট, মানে যেটার সাথে কোনো লজিক্যাল কানেকশন নেই, আপনি একটু কানেকশন করাতে হবে, আদৌ রেলেভেন্ট হতে হবে এবং কানেক্টেড হতে হবে লজিক্যালি, যেটাকে আমরা কোহ্যারেন্ট বলি অনেক সময়, যে ইট শুড বি কোহ্যারেন্ট। Okay, so let's look at how we can write effectively and cohesive manner, মানে যেটাকে আমি বলছি যে কোহ্যারেন্ট করা
সেটা হচ্ছে ইউ হ্যাভ টু লার্ন সাম ভোকাবুলারিজ ফর সাম পয়েন্টস। আমরা কিন্তু পয়েন্টগুলো কিন্তু ঠিকই অ্যাড্রেস করতে পারি, বাট হাউ টু স্টার্ট অ্যান্ড হাউ টু অ্যাড দোজ পয়েন্টস, দ্যাট দেন অ্যাকচুয়ালি উই গেট কনফিউজড, মানে হাউ টু ইন্ট্রোডিউস দ্যাট পয়েন্ট। হ্যাঁ, যেমন কম্প্যারিজন পয়েন্টসে আমরা লাইকওয়াইজ, সিমিলারলি, অলসো, টু বি দ্য সেম অ্যাজ, বোথ, অ্যান্ড, neither, nor, not only, but also. For example, not only I'm getting the maintenance service, but also I'm getting some other facilities like community service. তার মানে কি, আমি কিন্তু দুটো কানেক্ট করে দিচ্ছি। কিন্তু জেনারেলি আপনারা যখন সেন্টেন্স মেকিং করেন, আপনারা শুধু একটা সিম্পল সেন্টেন্সগুলো লিখে ফেলেন শুধু, নট, হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড দিয়ে, রাইট। সো অ্যান্ড দিয়ে হচ্ছে, বাট ইউ হ্যাভ টু মেক ভ্যারিয়েশন, ইউ নিড টু চেঞ্জ ইউর স্টাইল। ওকে ওকে, সাইলেন্স। To be like, just like, একটা নাউনের মতো নাউন দিবেন, to be similar, similar to that particular point, to compare with this, to compare to, something like that. Okay, to compare with and to compare to, এটার মধ্যে একটু ডিফারেন্স আছে। As far as I can remember, that to compare with সাথে অবজেক্ট যায়, আর to compare, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি বসাতে পারেন, কিন্তু এখানে একটা গ্রামাটিক্যাল একটা পয়েন্ট আছে, সেটা আমি অ্যাড্রেস করতে চাচ্ছি, যে হিউম্যান টু হিউম্যান কম্পেয়ার টু হয়, যে আই ক্যান বি কম্পেয়ার টু সাম আদার টিচার, বাট উইথ হচ্ছে কম্পেয়ার উইথ সাম থিংস, অবজেক্টস। ওকে, এই জায়গাটা একটু ক্লিয়ারলি মানে দেখবেন আপনারা যখন মানে কম্পেয়ার করবেন। নেক্সট, ইউজফুল ভোকাবুলারি ফর কন্ট্রাস্টিং পয়েন্টস। ওয়ান ইজ ইন কন্ট্রাস্ট, by comparison, in comparison, on the other hand, whereas, while, however, but তো মনে করেন আপনারা প্রচুর ইউজ করেন, সো ইটস ভেরি ফ্রিকুয়েন্টলি ইউজড, বাট বাকিগুলো আপনারা ভ্যারিয়েশন আনবেন, ঠিক আছে? অ্যান্ড বাট ছাড়া আর কিছু বুঝেন না আপনারা। টু ডিফার ফ্রম, টু বি ডিসিমিলার টু বি ডিফারেন্ট ফ্রম দ্যাট পার্টিকুলার নাউন মেবি, অ্যান্ড টু বি আনলাইক। ওকে, সো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কিন্তু স্যাম্পল একটা অ্যান্সার লেখা আছে, যেটা আমি একটু পরে দেখাবো। whereas, আচ্ছা, yes, I'm giving you a lecture, whereas he is using laptop. লাইভ এক্সাম্পল দিলাম, আমি জাস্ট গিভিং ইউ লাইভ এক্সাম্পল। আমার এই মুহূর্তে অন্য সেন্টেন্স মাথায় আসছে না, যেখানে আমি পড়াচ্ছি সেখানে আরেকজন। সো তার মানে টু অ্যাকশনস আর বিং পারফর্মড সাইমultaneously, মানে অ্যাট আ টাইম। ইন দ্য মিন টাইম, আমরা কিন্তু অনেক সময় ইন দ্য মিন টাইম বলি, ইন দ্য মিন টাইম ইউ আর ডুইং দ্যাট। Okay, so let's talk about compare contrast essay. In the meantime, you're also giving the attendance, তাই না, ticking the, so this is the thing. Okay, so কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেনটা আমরা অলরেডি পড়েছি, এটার স্যাম্পল আনসারটা একটু দেখবো, তাহলে আপনাদের একটু আইডিয়া হবে যে হাউ ইট শুড বি রিটেন। Can you read it? Okay, let me read it for you. So there are many people, আমি একটু ধরে ধরে শেখাবো, মানে দেখাবো যে কীভাবে আসলে ডিফারেন্সটা হলো, মানে কীভাবে তারা পয়েন্ট আউটটা করলো। দেয়ার আর মেনি পিপল, দেখেন প্রথম সেন্টেন্সটা দেখেন, সাম পিপল ওয়ান্ট টু লিভ ইন আ হাউস। একটু 1 to 1 দেখেন, সাম পিপল লিখেছে, আর এখানে লিখেছে দেয়ার আর মেনি পিপল who believe that living in a house is the best. This is called paraphrasing. একই কথা কিন্তু আমি একটু অন্যভাবে এটা লেখা হয়েছে। However, some people disagree with this opinion. এখানে কিন্তু লেখা আছে while others prefer living in an apartment. While, যেখানে অন্যরা অ্যাপার্টমেন্টে বসবাস করতে পছন্দ করে, আর এখানে লেখা however some people disagree with this opinion and instead prefer to live in an apartment. So this essay makes comparison of the two and chooses the most preferred option. এটা হচ্ছে body paragraph 1 to begin with. দেখেছেন, look at the transitional word. এটাকে আমরা transitional word বলছি বা vocabulary, to begin with. আপনি চাইলে কিন্তু নর্মালি শুরু করে দিতে পারেন লিভিং ইন an apartment, বাট আপনি যখন টু বিগিন উইথ হচ্ছে, সো ইট উড মেক মোর কম্প্রিহেন্সিবল অ্যান্ড ইট উড মোর ফিল লাইক কানেক্টেড। আপনি কানেক্ট করা ট্রাই করছেন, ঠিক আছে? হ্যাঁ, অবভিয়াসলি স্ট্যান্ডার্ড রাইটিং। টু বিগিন উইথ, লিভিং ইন আ flat definitely brings several advantages to a resident.
one of the most important reasons behind this, মানে একটা রিজন কিন্তু অনেক, এই জন্য বলা হয়েছে ওয়ান অফ দি, আমি তো সব রিজন বলতে পারবো না, দ্যাটস আই এম সেইং ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট রিজনস ইজ বিহাইন্ড দিস ইজ দ্য হিউজ কনভিনিয়েন্স ইট অফার্স, মানে একটা অনেক বড় ধরনের সুবিধা এটা অফার করে. What? An apartment is a part of large building, giving a feel of living in a small societal association which takes responsibility of any fix or repair or maintenance required. তার মানে আমি শুধু একটা ফ্ল্যাটে থাকা মানে তা না যে একদম মানে কর্নার্ড হয়ে গেছি, এটা আমার একটা পুরো একটা লার্জ বিল্ডিংয়ে আমার থাকার একটা সুবিধাও কিছু দিচ্ছে. এখানে কিছু সোসাইটাল অ্যাসোসিয়েশন আছে যারা এই রেসপন্সিবিলিটিগুলো নেয় ফর ফিক্সিং, মেনটেন্যান্স আর রিপেয়ার কেস. এখন আমি এক্সাম্পল দিচ্ছি. ফর এক্সাম্পল, সো লুক অ্যাট দিস ওয়ার্ড, ফর এক্সাম্পল দিয়ে আমি আবার কানেক্ট করছি. আই এম গিভিং ইউ দ্য এক্সাম্পল. এটা ছিল ফার্স্ট সেন্টেন্স যে স্টেট দ্য বেনিফিটস, এটা আমি এক্সপ্লেইন করেছি. এই যে দিস ওয়ান, অ্যান অ্যাপার্টমেন্টে কী কী আমার মানে বেনিফিটসটা আছে, হোয়াট ইজ দ্য বেনিফিট. ফর এক্সাম্পল, ইফ ওয়ান নিডস টু রিপেয়ার দ্য রুফ, এটা মানে এক্সাম্পল, একদম স্পেসিফিক এক্সাম্পল. রিপেয়ার দ্য রুফ, দ্য মেনটেন্যান্স চার্জেস আর বোর্ন বাই দি ল্যান্ডলর্ড, যে মানে ও করে সেই ওই চার্জটা পে করে দেয়. Moreover, various facilities as well as amenities are available nearby, including shopping mall, tuition center, medical store, bus station and so on. চেষ্টা করে যেখানে এইসব হাউজিং কমপ্লেক্স করে আশেপাশে কিন্তু সব ধরনের এই স্টোরগুলো থাকে, শপিং মল থেকে শুরু করে সব কিছু. এবং আমি তো হাউজিং কমপ্লেক্সে আমি দেখি যে নিচেই ওরা অনেক ধরনের ফ্যাসিলিটি দেয়, গ্রাউন্ড ফ্লোরের দিকে মেডিকেল সার্ভিস, হ্যাঁ, ইভেন এটিএম বুথ পর্যন্ত থাকে. মানে মোটামুটি নর্মাল যে আমাদের সুপার শপগুলো আছে সেগুলোও থাকে. ঠিক আছে, ওকে. সো অন দি আদার হ্যান্ড, লিভিং ইন অ্যান ওন্ড হাউস ডাজ নট অফার দ্য ফ্যাসিলিটিস দ্যাট ওয়ান ক্যান অ্যাভেল while living in an apartment. Please silence. One reason for this is that it is quite lonely to stay in a house which occupies a large land area, bringing boredom and snatching the joy of living with so many people around. এখন একটা অ্যাপার্টমেন্টে থাকলে আপনি নেমেই আপনি অনেক, ইটস লাইক এ স্মল ভিলেজ, সত্যি কথা, যারা হাউজিং কমপ্লেক্সে থাকে. বাট নিজস্ব একটা হাউস, আশেপাশে কেউ নাই, অনেক বড় বাগান বা কিছু একটা করে আছেন, ইউ মাইট ফিল বোর অর ইউ মাইট ফিল লোনলি. এটা হচ্ছে তাদের পয়েন্ট অফ ভিউ, বাট ইউ মাইট হ্যাভ আদার অপিনিয়ন্স, অপোজিট অপিনিয়ন্সও থাকতে পারে. হতে পারে যে না, আমি আমার নিজের বাড়িতে, যারা একটা ইন্ট্রোভার্টেড পার্সন তাদের কাছে কিন্তু এই অ্যাপার্টমেন্ট ভালো লাগবে না, তাদের কাছে হাউসই ভালো লাগে. ইটস ট্রু, আপনার যেটা ভালো লাগে সেটাই করেন. আমি শুধু এটা স্যাম্পল দেখাচ্ছি. ইউ মাইট হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন. ওকে, সো for example, it would be such a dull experience of sitting alone in the garden with no one around to share life experiences. In addition to this, maintenance and cleanliness of the house are borne by the owner and thus it is costly to live in a house. স্বাভাবিকভাবে আমি আমারই বাড়ি, সো আমারই সব মেনটেন্যান্সের সব চার্জ আমারই পে করতে হচ্ছে. So nobody else is responsible for the maintenance. Okay, last one, that is our conclusion part. That is, conclusively, living in an apartment is comparatively, মানে মোটামুটি কাছাকাছি বেটার দ্যান স্টেইং লোনলি ইন আ হাউস. এটা হচ্ছে মেইন পয়েন্ট, যে আমি নিজের হাউসে লোনলি থাকার থেকে অ্যাপার্টমেন্টে থাকাটা মাচ মোর বেটার. So though a house provides a large spacious area to move around, but living in an apartment enhances more social interaction and adds more excitement to life. ঠিক আছে, লাস্টে কি একটা পয়েন্ট কিন্তু সে বলেছে যে যদিও একটা নিজের বাড়িতে অনেক বড় একটা স্পেস, আমার নিজের মতো করে আমি অনেক বড় জায়গা করে আমি বাড়ি বানাতে পারি, সেটা আমার একটা কমফোর্ট জোন হতেই পারে. অ্যাপার্টমেন্টে আমি চাইলেই আমার মতো করে আমি অনেক কিছু করতে পারবো না, রেনোভেট করতে পারবো না, বা আমার স্পেসটা আর এনলার্জ করতে পারবো না. কিন্তু আমার অন্য দিক থেকে অনেক সুবিধা হচ্ছে, আমার সোশ্যাল ইন্টারাকশন হচ্ছে, আমার একটা এক্সাইটেড লাইফ, মানে I can feel fresh with talking to people. আর যেখানে আমি হাউসে অনেক বড় জায়গা, অনেক জায়গা কিন্তু মুভ অ্যারাউন্ড করতে পারছি, বাট I'm feeling lonely or I'm feeling sad about it. It might happen. Clear? Any question? No. Okay. Done. So, এখন আমরা একটু প্র্যাকটিস করব. Can I exit it?
এক্সাম্পল, আমি এসে রাইটিং একটা এক্সাম্পল। অফলাইন এডুকেশন versus online education. Offline education versus online education. Can we do some brainstorming? Brainstorming করি একটু, আইডিয়া বের করি যে অফলাইন এডুকেশন অনলাইন এডুকেশনের অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস গুলো। Can we discuss it? কেন অফলাইনে করা যায় না? I don't think so. আমরা যদি একটা ফিজিক্যাল ক্লাস মিস করি তাহলে আমরা অনলাইনে যদি থাকে বা আবার পড়া যায় কিন্তু ফিজিক্যালি এটা বারবার পড়া যায় হ্যাঁ, unless it's being recorded. Okay, very good. আমরা রেকর্ড করলে যেটা অনলাইনে হ্যাঁ, তখন আমরা এটা অনলাইনে কনভার্ট করে দিচ্ছি আমরা। মানে somehow we are kind of inclined to online education, তাই না? তবে প্যান্ডেমিকের সময় আপনারা ক্লাস করেছে, অনলাইন ক্লাস করার অভিজ্ঞতা হয়েছে কি আমি জানি না। অনলাইন করেছেন? অনেকদিন অনলাইন ক্লাস। হ্যাঁ, তো অনলাইনে যে ক্লাস করেছেন তখন নিশ্চয়ই আপনার ওই এক্সপিরিয়েন্স আর এই এক্সপিরিয়েন্সের মধ্যে পার্থক্য দেখি। হ্যাঁ হ্যাঁ, অনলাইনে এক্সাম দিতে পারি না কিন্তু হাউ ডিড ইউ ফিল লাইক? অফলাইন ক্লাস আমাদের কাছে কোশ্চেন আসতে হয় অনলাইন এডুকেশনে কি হয় আপনাদের ফাঁকিবাজি করার সুযোগটা একটু বেশি থাকে। You can mute off, you can sleep, you can eat, you can do whatever you want and you just join the class. মানে আমি as a teacher I can see that you joined the classroom, that's it. But I cannot see what you are actually doing right now during the class, okay? হ্যাঁ, আবার ভিডিও কল যেটা, ভিডিও কলও আমি দেখেছি যে অনেক ট্রলও তো বের হয়েছে এটা নিয়ে যে ছবিটা দিয়ে রাখে এরকম ক্যামেরার সামনে, নিজের একটা ছবি দিয়ে রাখে এক্সপ্রেশন সহ একটা ছবি দিয়ে রাখে। তো টিচারদের আসলে কি এখন বসে বসে প্রত্যেকটা স্টুডেন্ট দেখবে নাকি পড়াবে? সো ইটস ভেরি কমন থিং যেটা হয়েছে। বাট আমি লাইফে এরকম মানে গত প্যান্ডেমিকের সময় যত ক্লাস নিয়েছি আমার এক্সপিরিয়েন্স হয়েছে যে আমার স্টুডেন্ট এক শহর থেকে আরেক শহরে চলে যাচ্ছে অ্যান্ড হি ইজ অলসো অ্যাটেন্ডিং মাই ক্লাস। সো দিস ইজ দ্য থিং। আসলে বোঝা হ্যাঁ, রাইট, ওকে। সো দিস ইজ দ্য কেস। তো তার মানে কি হচ্ছে অনলাইন এডুকেশন এখন হুইচ ওয়ান ইজ মোর কনভিনিয়েন্ট ইকোনমিক্যালি, কোনটা অ্যাফোর্ডেবল? অনলাইন ক্লাস, কারণ আপনি বাসায় বসে এটা করতে পারছেন। অফলাইনে আপনি হ্যাভ টু কাম টু দ্য ক্যাম্পাস, ভ্যানু আসতে হচ্ছে, আপনার একটা খরচ আছে, আপনার খাওয়া দাওয়ার একটা খরচ আছে, আপনার অনেক কিছু। অনলাইনে আমরা কী করি, ম্যাটেরিয়ালসগুলো দিয়ে দিচ্ছি, তাই না? এটা আপনারা দেখা যায় পিডিএফ ফর্মে পড়ে ফেলছেন, বাট এখানে দেখা যায় আমরা হ্যান্ড আউট দিই, সেগুলো আপনার আবার ফটোকপি করতে হয়, বা উই সামটাইমস সাজেস্ট ইউ টু বাই সাম বুকস অ্যাজ ওয়েল। হ্যাঁ, বা আপনার যখন তবে একটা ইনকনভিনিয়েন্স আপনাদের ক্ষেত্রে হয় কিনা আমি জানি না, বাট যারা ল্যাব ওয়ার্ক করে এটা অনলাইনে নট পসিবল। অনলাইনে কিন্তু ল্যাব ওয়ার্ক ইজ নট পসিবল, যেটা আমি সামনাসামনি না দেখালে আপনি কখনোই বুঝতে পারবেন না এখানে আমার একটা শর্টকামি আছে, তাই না? কিন্তু আবার নর্মাল যে আমি থিওরিটিক্যাল ক্লাসগুলো এগুলো আমি ইজিলি অনলাইনে নিতে পারবো। ওকে, আর কি আছে? এনিথিং এলস? ডিড আই মিস এনিথিং? আর কি থাকতে পারে? একটা হচ্ছে হলো কি বলবো, সরি, ডিস্ট্রাকশন। এটা কি কোথায়, অনলাইন না অফলাইনে? অনলাইনে ডিস্ট্রাকশন ল্যাপটপে ক্লাস করার পাশের টাইম হচ্ছে ফেসবুক ট্যাব ওপেন করে, রাইট, গুড, আই আন্ডারস্ট্যান্ড। সো ইকোনমিক্যাল, আচ্ছা, কিন্তু আপনাদের তো এক্সকিউজ মি এভরিওয়ান লিসেন,
অফলাইন এডুকেশনে কি কোনো ডিস্ট্রাকশন হয় না? কি হয়? এই যে ল্যাব না, সে তো করেছে, তার একটা উদ্দেশ্য আছে, তার একটা উদ্দেশ্য ছিল, অ্যাসাইনমেন্ট করছিল বা সামথিং কিছু। তো এটা তার সে কিন্তু হ্যাঁ আচ্ছা, ডোন্ট ব্লেম হিম, বুঝতে পেরেছি। Okay, listen to me. Distraction can happen any platform. এটা অনলাইনও হতে পারে, অফলাইনও হতে পারে, ঠিক আছে? এটা নিজের উপর। আমি চাই হ্যাঁ, এটা অনেক কিছুই হয়, সো মেনি থিংস। যেমন লাস্ট ক্লাসে আমি অডিও চালিয়েছি, ওখান থেকে আমার ডিসরাপশন আসছে, তাই না? ওরা বলেছে যে স্লো ডাউন করতে, তো এটা তো হয় না, ভলিউম ডাউন করবো যে, তাহলে তোমরা কীভাবে শুনবে? তো এখানে তোমাদের লিসেনিং প্র্যাকটিস করানো মানে হচ্ছে মাউন্টেনিয়াস টাস্কের মতো মনে হচ্ছে আমার, টু বি অনেস্ট। ওকে, সো দিস ইজ দ্য থিং। সো আমরা তাহলে কয়েকটা পয়েন্ট বের করেছি। সো আপনারা কি চান, অ্যাডভান্টেজ কাকে দেব? অফলাইনকে দেব নাকি অনলাইনকে দেব? অ্যাডভান্টেজ দুটোকেই আপনারা ডিসকাস করবেন, বলেন। অফলাইনকে বেটার, অফলাইন বেটার। কে নাতিশীতোষ্ণ? দুটো ঠিক আছে। তার মানে আপনার ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অফলাইন আর অনলাইনে, অফলাইনেরও একটা সুবিধা বলবেন, অনলাইনেরও একটা সুবিধা বলবেন, অফলাইনে একটা অসুবিধা বলবেন, অনলাইনে একটা অসুবিধা, তাই না? দুটোই। আর যারা একটু মানে অফলাইন পছন্দ করেন তারা অফলাইনের সুবিধাটা একটু বেশি ফোকাস করবেন, যে অফলাইনে এই সুবিধা, আর অনলাইনের ব্যাপারে একটু খারাপ কথা বলবেন। অফলাইনে অনেক সুবিধা আছে, কমিউনিকেশন করা যায়, হ্যাঁ, ইন্টারাকশন করা যায়, দুষ্টামি করা যায়, তাই না? দুষ্টামি করা যায়। তোমরা কিন্তু এই জিনিসটা অনেক মিস করেছো অনলাইনে, কারণ স্টুডেন্ট মানে ফ্রেন্ডদের সাথে আপনারা কি করেছেন, মেসেঞ্জারে কথা বলেছেন। 3-4 মাস কোভিডের টাইমে আমি জানি কি করেছেন আপনারা। ক্লাস করেছেন, ঠিক আছে, ক্লাসে জয়েন, বাট মেসেঞ্জার চেক করে, হ্যাঁ ম্যাডাম কি পড়াইতেছে দেখ, হ্যাঁ ম্যাডাম আজকে এই সাবজেক্ট পড়াইতেছে, আচ্ছা ঠিক আছে, তুই কালকে কি করছিস, রাতে আমি কল দিছিলাম কেন ধরিস নাই, হ্যাঁ অন্যটা। ম্যাডাম কিন্তু লেকচার দিয়ে যাচ্ছে, তাই না, অনগোয়িং। সো আই নো। ওকে, সো তার মানে আমরা ইন্ট্রোডাকশনে আমরা কি লিখতে পারি, আপনারাই বলেন। ইন্ট্রোডাকশনে কি লিখতে পারি, বল। What can I write in the introduction part? Everyone please listen. হ্যাঁ, ইন্ট্রোডাকশন কথা না, ইন্ট্রোডাকশন পার্টে কি লিখতে পারি আমরা ফার্স্টে, একটু বল। এভরিথিং দিয়ে না দুনিয়ার সব কিছু নিয়ে বলছো, ঠিক আছে? রাইট, বাট ওভার জেনারেলাইজড হয়ে গেছে। ওকে, এডুকেশন। ওকে, নাওয়াডেজ আমি নিজে লিখলে আর কি হবে, আপনারা যদি না বলেন, আমি তো যা খুশি তাই লিখবো, আপনি যুক্তি দেবেন। এডুকেশন হ্যাজ টু প্ল্যাটফর্মস, তাই না? দেখো আমার কিন্তু এখন অনেক ভুল হবে, দুটো লিখতেছি তো, অনলাইন অফলাইন, ঠিক আছে? So nowadays education has two platforms, online and offline, right? So some people na dekhi libo, some students dibo. Please notify me if I'm wrong. Some students people dibo naki students to be specific. Some students prefer online, whereas internet linking what is sorry, some actually put trust in offline education. এখন আমার যদি ফোকাস থাকে শুধু ডিফারেন্স বের করা অফলাইন আর অনলাইনে, তাহলে আমার পয়েন্টগুলো অনেক শর্ট মানে ন্যারো হয়ে যায়, আমার এত বেশি কিছু টাচ করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে?
Is it facing the board? বেশি বেশি আবার ওকে। তার মানে ইন্ট্রোডাকশন পার্টে আমরা এইভাবে স্টার্ট করতে পারি নাকি? এখন শুধু ডিফারেন্সটা যদি টাচ মানে বলতে চাই, কি কি ডিফারেন্স বলা যায়? ক্যান ইউ স্যার ম্যাডাম বলেন ডিফারেন্সটা আমি কি বলবো? অফলাইন এডুকেশনে কি আছে, অনলাইন এডুকেশনে কি নাই, বা অনলাইন এডুকেশনে কি আছে, অফলাইন এডুকেশনে নাই? অনলাইন এডুকেশন হচ্ছে আমরা টিচারের সামনাসামনি থেকে প্রবলেমগুলো ইজিলি সলভ করতে পারি, অনলাইনে অনেক সময় কনফিউজ ইন্টারেকশন। একটা বিষয় না বুঝলে আমি অনেকবার টিচারকে জিজ্ঞাসা করে এটা তো অনলাইনে করা যায় না, অনলাইনে কি করা যায়, কিভাবে অনলাইন ভিডিও বলেন একটা জিনিস বুঝো না, ঠিক আছে, মানে আর রেকর্ড পরে রেকর্ডটা করে নিলাম। ম্যাম যেমন বলছিলাম ল্যাব সুবিধাটা হচ্ছে অনলাইনে পাওয়া যাবে, এটা আমরা আমি ওটাই ধরি তোমার মানে ডিসঅ্যাডভান্টেজ হিসেবে যে কস্ট ইফেক্টিভ, রাইট। সো তার মানে আমি একটা পয়েন্ট বডি প্যারাগ্রাফ 1-এ আমি লিখলাম কস্ট ইফেক্টিভ। এটা আমি একটু আগে বলতে চাচ্ছিলাম যে কস্ট ইফেক্টিভ ইন অনলাইন সিস্টেম, যেটা অফলাইনে নাই। অফলাইনে আমার কি হচ্ছে, এক্সট্রা কস্ট মানে এক্সট্রা আমার ইনকনভিনিয়েন্স হচ্ছে ইজি টু কালেক্ট সোর্সেস অনলাইনে। কারণ আমরা একটা বই কিনতে গেলে অনেক দূরে যাওয়া লাগে। সো তার মানে কি আপনার এক্সাম্পলে আপনি কি করছেন, দুটো কথা বলতে পারবেন। একটা হচ্ছে আপনার ওই ট্রাভেল কস্টটা কমবে, তাই না? ট্রাভেল কস্ট কমবে, হ্যাঁ ফিজিক্যাল স্ট্রেংথ তো আমার কম লাগে। দ্যাটস অলসো ট্রু। আর এটা হচ্ছে ম্যাটেরিয়ালসের কথা বলছিলেন। ওকে, সো ম্যাটেরিয়ালস, যাতায়াতের যে সময়টা নষ্ট হয় টাইম সেভ হবে। হ্যাঁ। সো ট্রাভেল কস্টের সাথে টাইম, টাইম সেভ এনার্জি সবই ইনভলভ। ঠিক আছে না? আপনি যখন এক্সাম্পল দিবেন, ফর এক্সাম্পল দিয়ে তখন আপনি এই এক্সাম্পলগুলো দিবেন যে আমার ট্রাভেল কস্টটা মানে এফেক্টিভলি হচ্ছে, অত বেশি খরচ হচ্ছে না, আমার টাইম সেভ হচ্ছে, যেটাকে বলে টাইম ম্যানেজমেন্ট করা সম্ভব হচ্ছে। আর লাস্টে আপনি লিখবেন যে ম্যাটেরিয়ালসগুলো আমি ইজিলি অ্যাক্সেস করতে পারি থ্রু অনলাইন, হুইচ আই ক্যান নট অ্যাক্সেস থ্রু অফলাইন। ঠিক আছে? তার মানে কি আপনার প্রথম পয়েন্টে আপনি অনলাইনের ব্যাপারই বললেন, তার মানে এটা হচ্ছে অ্যাডভান্টেজেস অফ অনলাইন। সেকেন্ড পয়েন্টে আপনি অফলাইনের একটা অসুবিধার কথা বলেন, বা অসুবিধার উপর ডিপেন্ড করে আপনি একটা সিমিলারিটিস জানতে পারেন। হ্যাঁ, অনলাইনে কিন্তু ইন্টারনেট প্রবলেম হতে পারে, যেটা অফলাইনে আমার ইন্টারনেট প্রবলেমটা হচ্ছে না। ইলেকট্রিসিটি, এক্স্যাক্টলি ইলেকট্রিসিটি, আমরা তো দেখা যায় সব কিছু অফ হয়ে গেলেও পড়াতে পারবো, সমস্যা নেই, তাই না? হ্যাঁ বলেন। ইন্টারনেট স্লো হতে পারে, এবং আপনারা তো নিজেরা ক্লাস করেছেন, সো ইউ হ্যাভ দিস এক্সপিরিয়েন্স। সবসময় কিন্তু ইন্টারনেট একই রেটে চলে নাই, স্পিডে চলে নাই। সো দেখা গেছে যে অনেক সময় ক্লাস আমরা, প্লিজ ডোন্ট টক প্লিজ, ধরেন একটা ক্লাস মনোযোগ দিয়ে করতেছি অনলাইনে, হঠাৎ করে নেট সমস্যা হচ্ছে, দেখা যায় যে ফোকাসটা থাকে ফোকাস করা। এক্স্যাক্টলি। তাহলে আমি এটা কি করতে পারি যে টেকনিক্যাল প্রবলেম, তার মানে দুটারই প্রোজ অ্যান্ড কনস আছে। সো অনলাইনে আমি কি হচ্ছে, আমার হচ্ছে টেকনিক্যাল প্রবলেম, আমি কিন্তু সব মানে টেকনিক্যাল প্রবলেম বা টেকনিক্যাল ফল্টটি বা টেকনিক্যাল ফলস হচ্ছে, আর একটা হচ্ছে হেলথ প্রবলেম, হেলথ ইস্যু হচ্ছে। হেলথ ইস্যু কেমন, অনেকক্ষণ আমি স্ক্রিনে টাইম দিলে আমার চোখের সমস্যা হচ্ছে, আই স্ট্রেইন হচ্ছে, আমার হেডেক হতে পারে, ঠিক আছে, বা ফোকাস, আমাদের ডোপামিনের হচ্ছে না, ডিটক্স হবে না, সবসময় উই আর কাইন্ড অফ এডিক্টেড টু ইন্টারনেট। ডোন্ট টক, এই যে দুজন নন স্টপ কথা বলে যাচ্ছে, ব্রেনস্টর্মিং করছেন, আমার সাথে তো শেয়ার করেন না। আমি যখন জিজ্ঞেস করি তখন তো কিছুই বলেন না। কোনটাতে ঘুম ধরে?
সরি আই ডিডন্ট ক্যাচ ইউ। বলতেছিল যে মানে ফিজিক্যালি বসে থাকলে অনেকক্ষণ মানে শরীর খারাপ লাগে না, এবং সেভাবে বসে থাকলে তো খারাপ লাগে। মেরুদণ্ড সোজা, কিন্তু সেটা তো আপনি অফলাইনও সেম, অনলাইনও সেম। আপনি তো বসেই ক্লাস করছেন না, অনেকে তো ঘুমায় ক্লাস করে। অনেক ইন্টারেক্ট করা যায় ইজিলি। হ্যাঁ, সো এটা আমি একটাতে কস্ট ইফেক্টিভ, টুতে টেকনিক্যাল ফল্ট, হেলথ ইস্যু দিচ্ছি, আর লাস্টে আমি আরেকটা 3 নাম্বার বডি প্যারাগ্রাফ যদি দিলাম সমস্যা তো নাই। সেখানে আমি কি লিখব? ইন্টারাকশন প্লাস হচ্ছে কমিউনিকেশন, দুটাই আমার স্মুথ ইন অফলাইন, ঠিক আছে? যেটা আমার অনলাইনে একটু প্রবলেম। I can share you in one of my experiences. একবার ক্লাসে আমি আমার এক স্টুডেন্টকে, মানে সব তো মিউট অফ থাকে, আমি যখন লেকচার ডেলিভারি দিই তখন আমি চাচ্ছিলাম যে একটু কেউ রেসপন্ড করুন। এখানে তো বকা দিতে পারি বা বলতে পারি যে টক টু মি অর শেয়ার উইথ মি, বাট ওখানে তো অনেকক্ষণ চিৎকার করার পর অনেকক্ষণ পরে কেউ একজন মিউটটা অন করে আর কি। মানে আমি না একদিন বলছিলাম যে sometimes I feel like I'm talking to myself rather than to my students. So one of the students turned on the mute and he like মানে মাত্র ঘুম থেকে উঠছে, সো ওই সাউন্ড শুনে আমি বুঝতে পারছি যে he was sleeping। আর আমি এমনভাবে ডাকছিলাম, মানে মনে হয় কানের মধ্যে দিয়ে রাখছিল, তো হয়তো বা কান ফেটে যাচ্ছিল, something like that. So did you understand how to structure the compare contrast essay? Any question? আজকে যে অডিওটা শুনলাম, যে অডিওটা যারা শুনেছেন, মইনুল শুনেছে, আর কে জানি শুনেছে বললো, রব্বানি আসছে। আচ্ছা আমি দেখি তো এটা অন করতে পারি কিনা ইউটিউবে। প্রেজেন্টেশন দিবা? ওই আগের টপিক দিয়ে দিবা? সুমাইয়া তুমি তো ক্লাসই করো নাই। ডোন্ট টক। আচ্ছা, ক্যান ইউ টার্ন অন দি ইউটিউবে যেতে পারবে? হ্যাঁ করে দিই। সবাই একটু ভিডিওটা দেখুক, তাহলে আমার জন্য ইনিশিয়েট করা পসিবল হবে। আমি ওইদিকে আচ্ছা, বাট ইউ হ্যাভ টু অ্যাটেন্ড, আর কথা আছে তো, ডিসকাশন আছে। কি আছে? কেন চলে যাবো, কারণটা কি? পরে তো। ও আচ্ছা, এটা কি তুমি ইউটিউবের মাধ্যমে করছো? এটা কি বারবার টাইপ করতে? হ্যাঁ, ফোনস ইন ক্লাসরুম দিয়ে করো। স্পিক নাও। Phones in the classroom. ওখানে কিন্তু আসছিল একটা অপশন, ফোনস ইন ক্লাসরুম। হ্যাঁ আসছিল, একটু আগে দেখছি। না এই যে হ্যাঁ দিস নট দিস ওয়ান, ওইটা হলো র্যান্ডল CSL।
ওখানে যে নাম ইউজ অফ দেখো এইভাবে লেখো ফোনস ইন দি ক্লাসরুম ইন দিয়ে দাও ওই ইনে করে দিয়ে দাও তাহলে পারবে লাস্টে না In this video, Aubrey, let's talk about মোবাইলে শুনি আর সাউন্ড ভালোই আছে। আমার কাছে একটা স্পিকার থাকলে খুব ভালো হতো আরে ক্লিয়ার কথা সরি উপরে আবার আছে আগে বলবো না জাস্ট ওই মাছ ইনের পরে দিয়ে দাও যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না ওকে হ্যাঁ তারপর দিয়ে দাও দিলে দি ট্যাগ কর টিচার দি হয় না টি 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 হ্যাঁ আসছে তো তারপরে এইচ 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 এর নিচে এই যে আসছে ফোন সিনতে ক্লাসরুম আসছে তো চলে যাও হ্যাঁ দাও আমাকে দাও আমি আসবে সব ফোনস দিয়ে ঠিকই আছে কিন্তু আমারটাই নাই এই চলো আমার দুঃখ দেখছো কেউই না এগুলো অনেক শর্ট কাইন্ড অফ এইটিভি পার্টি কেমনটা লাগে ইউজ কমনের জন্য আসতেছে সেম জিনিসই বারবার আসতেছে মনে হচ্ছে দেখো একই জিনিস বারবার রিপিট হচ্ছে আচ্ছা এটা কি মানে চ্যানেলের নাম কি চ্যানেলের নামই যেতে হবে মনে হচ্ছে এই জন্য আমি আবার ট্রাই এই টাইটেলের পর কিছু লেখা নেই এই টাইটেলের পর আরো লেখা আছে অনেক ক্লিয়ার আছে ওর চ্যানেলের পুরো র্যান্ডল না র্যান্ডল হ্যাঁ হ্যাঁ এই যে আমি এটা দিয়ে যাচ্ছি সমস্যা নেই হোয়াট ইজ দিস ইয়েস একটা বই লেখা দিয়ে তারপর পাশে শুধু নামটা দিয়ে দিলাম হ্যাঁ সেটাই ট্রাই করছি লেট মি ট্রাই উনি এই মাত্র যে ঢুকলো সে কি মাত্র ঢুকলো নাকি আগেও ছিল আচ্ছা যে বিকো আজকাল এটা কিন্তু নিচে এমআই সব করে যে বিকো এটা এমআই যে বিকো এই ESL এর এই যে এই চ্যানেলটা এই চ্যানেলে অনেক ধরনের ডিসকাশন হয় টু এনহ্যান্স ইউর লিসেনিং স্কিল প্রচুর ভিডিও প্রচুর। একটা ভিডিও খুঁজে পাবেন হ্যাঁ প্রচুর ভিডিও অনেক খুঁজে পাবো আমি নামটা লেখা আসে টাইটেলের পাশে যে আমি লিখতে এই যে আসছে এটা আমি শুরু থেকেই নিয়েছি কি ব্যাপার কই গেল আচ্ছা হ্যাঁ দিস ওয়ান 3 মিনিটের না 4 মিনিটের ছিল ওকে লেটস লিসেন Okay, Aubrey, let's get into a deeper topic about phones in the classroom. Don't talk. Aubrey, what do you think about the disadvantages and then the advantages of having phones in the classroom? And we can talk about, in elementary school, junior high, high school, and college, and beyond. Yeah, so especially in a college setting, sometimes something will come up in class and you'll be like, okay, I
I'm not quite sure what the answer is, can someone Google it for me real quick? You know, someone will like, I've also been in classrooms where, you know, they do those interactive presentations. So it's kind of like a quiz, you answer the quiz on your cell phone. I remember back in the day, you know, when we had the T9 keys, because it's all by touch, people would just text under their desk. So you mentioned a couple of benefits, but let's talk about some drawbacks or some cons to having smartphones or any type of phone in the classroom. Yeah, I mean, it definitely can be distracting. I mean, people being on, well, I guess the kids aren't on Facebook anymore, but social media, you know, texting friends, you know, all sorts of things. It can be a distraction, but I think overall it's better to have it than not. Well, what about cheating? A lot of times people might be concerned about that. Yeah, so, I mean, I guess cheating's a thing. When I went to university, which I graduated from recently, when you go into the testing center, you have to turn off your phone and remove your smartphone, which, so that you can't cheat. You also aren't allowed to have like a water bottle either. So I really feel like they need to sell those so you can have an approved water bottle. Because I guess people could have the you know, answers inside the water bottle, kind of floating on the surface or something like that. You never know. Maybe part of the nutrition label, I don't know. Yeah, they can come up with very cryptic ways of doing it. But I know for me personally, my philosophy and thoughts on the use of smartphones in the classroom has really evolved and changed, where in the past, I always viewed it as a distraction. Students must be doing this and this. They must be texting, you know, their friends, playing on social media, and I realized that there can be times where a student is using a smartphone as a dictionary. But also, what about the situation where a student is found out that maybe a family member is in the hospital and they just received notice by text message, and now they're frantically trying to find out more information? Yeah, so, like I said, I think there's more good than bad. On a serious note, living in the United States, I would never deprive a child of a cell phone in school, because that might be the last time they have to communicate with their family in the event of a school shooting. I would never take that away from a kid. Yeah, you just don't know. I just tend to have become more gracious towards the use of smartphones, not only from a pedagogical standpoint, it's easy to administer things, but like you just mentioned, there can be times where in times of anxiety or whatever, having a smart device at least available can prove very important in people's lives. All right, well, thank you, Aubrey, for sharing your thoughts on the use of smartphones or any type of phone in the classroom. Okay, so I think we have got the approximately the idea about not using the phones. They actually, first of all, they actually say that, okay, it was kind of distraction in the past, but nowadays it's more useful. Yes, more useful, and you can actually use it for your study purpose, and also you can be connected with your family as well. Okay, so this is the advantage and disadvantages, which I actually wanted to make sure that it should be kind of clear to you that how can we actually specify the advantage and disadvantage. In the last segment, the girl said that on a serious note, in the United States, I cannot deprive my child of phone away. I mean, I cannot snatch the phone away from the child. Why? Because it's more important to communicate with their family, and whenever they're going to school, they must be actually well protected through the phone, so that they can get the message or get the text, and they can do the needful. Okay, so this is the thing. What I meant to say, that phones in the classroom. Okay, so use of the phones in the classroom, is it advantageous or disadvantageous? So you are going to write an essay on this. Okay, and this is your homework. Okay, homework means you have to write a whole essay
and you'll show it to me and I'll check this also. You might have some grammatical problems, spelling problems, just go through it. If you need help from Google, do it, no problem. Sorry, ওইটা হচ্ছে 1 প্যারা, বাট এসে তো অবভিয়াসলি 4 to 5 প্যারাস হবে, ঠিক আছে? আপনারা জাস্ট ওইটার উপর ফোকাস করে লিখে আনবেন নেক্সট ক্লাসে। সরি, লিখে আনবেন হার্ড কপি হলেই ভালো, কারণ এটা ফর ইউ কাইন্ড ইনফরমেশন, আপনি যদি হোমওয়ার্কটা নিয়ে আসেন সেটার উপর একটা মার্কিং হবে, কিন্তু আপনার হোমওয়ার্কে যদি 100,000টাও ভুল হয় আমি সেটার উপর কোনো মার্কিং করবো না, ঠিক আছে? বাট আপনি যদি হোমওয়ার্ক না নিয়ে আসেন সেটার জন্য মার্কিং হতে পারে, ঠিক আছে? আপনারা সবাই আনবেন।